কাপড় খোলার একটা কম্পিটিশন অনেক বেশি। আপনার ব্লাউজ নিয়েও তো অনেকে হিংসা করেন। জিরো ব্যালেন্স দিয়ে আমি বিজনেস করা শুরু করছি, যেহেতু আমি টাকা নিচ্ছি ওটাকে হালাল করে আমাকে খেতে হবে। লাস্ট কেঁদেছেন কবে? ব্যক্তি জীবনের চর্চা অনেক বেশি ইম্পর্টেন্ট রূপচর্চার চাইতে। এসি দিব নাকি একটু? দর্শক চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনা আছে ফারিয়াস মিররের ফারিয়া। ফারিয়া কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। বাংলাদেশে আসলে ফারিয়া কয়টা বলতে হবে? পরিচিত ফারিয়া আচ্ছা, একজন নায়িকা আছে, আর আমি আছি, আরো একজন উদ্যোক্তা আছে, আমার ভীষণ প্রিয় একজন উদ্যোক্তা আছে। এই তিনজনই ফারিয়া আছে। ওকে, একটা কিউ দে। একজন নাটকের অভিনেত্রী বাদ পড়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শবনম ফারিয়া আপু, ওনাকেও আমার ভালো লাগে। তার মানে বাংলাদেশে আমাদের পরিচিত চার ফারিয়া। ঠিক আছে। এর মধ্যে আপনি যে সেক্টরটাতে পরিচিত, ব্র্যান্ড প্রমোশন, সেটার কিন্তু শুরুর দিকটা থেকে আপনারা কাজ করছেন। শুরুর দিক থেকে এই পর্যন্ত যদি ছোট করে ব্যাখ্যা করতে বলি, কিভাবে করবেন? আচ্ছা, আমরা তো আসলে গোল্ডেন পিরিয়ডটা পার করে এসেছি, যেটা অনেকে পায়নি আসলে। সো আমার শুরুটা ছিল 2017 সাল, অ্যান্ড ওই জায়গাটাতে হচ্ছে ওই সময়টাতে তখন শুধু মেকআপ নিয়ে সবাই কাজ করতো, মানে তখন ভার্সেটাইল বলে কিছু ছিল না। আমরাই সর্বপ্রথম বাংলাদেশে 2-3 জন হাতে গোনা এসে যে এটা শুধু মেকআপের মধ্যে আটকা থাকবে এরকমটা না, এটা ভার্সেটাইল অনেক কিছু হতে পারে। 2017 সাল থেকে তখন হলো সব দিকে, মানে শাড়ি, সালোয়ার কামিজ, ডায়মন্ড, গোল্ড, এস্থেটিক ক্লিনিক, সব কিছু তখন প্রমোশন করা শুরু হলো। বাট তার আগে লাইভ হতো না তা না, সেটা কিন্তু হতো শুধুমাত্র মেকআপ রিলেটেড। সো 2017 সাল থেকে আজকে 2025 সাল এখনও ব্র্যান্ড প্রমোশন করছি, কম করছি, কারণ হচ্ছে আমি এখন নিজে একজন উদ্যোক্তা। খুব সুন্দরভাবে আল্লাহ মনে হয় নিজ হাতে আমাকে ব্র্যান্ড প্রমোশনের সেক্টর থেকে, মানে একদিন একটা রাতের কথা, আমাকে জাস্ট একজন ফোন করলো, একজন উদ্যোক্তা, আমাদের ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র উদ্যোক্তা, ফোন করে বললো যে ফারিয়া আপু আপনি কালকে আসবেন। আজকেই ফার্স্ট বলতেছি আমি কথাটা, কালকে রাতে আসবে, আমার একটা প্রোগ্রাম আছে, আপনি আসবেন। তো আমি কি মনে করি আমি যাই না, সহজে আমি গেলাম, যাওয়ার পরে আমাকে বলতেছে আপনি বিজনেস করা শুরু করে দেন, অনেক তো ব্র্যান্ড প্রমোশন করলেন। তা আমি বিজনেস করবো, আমি মানে তো বুঝি না তেমন কিছু, বলে আপনি পারবেন। ভাইয়া বিশ্বাস করেন, জিরো ব্যালেন্স দিয়ে আমি বিজনেস করা শুরু স্টার্ট করেছে 1 বছর আগে। এটা কেন করবেন? আপনার তো অনেক টাকা, তাইলে আপনি কেন জিরো ব্যালেন্স দিয়ে? এটাই হচ্ছে কথা, আপনি আমাকে সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। জিরো ব্যালেন্স দিয়ে আমি কেন শুরু করেছি? বিকজ অফ ভাইয়া, এই যে 7টা বছর আমি যে ইন্ডাস্ট্রিকে দিলাম, আমার মানে কোনো সাপ্লায়ার আমার কাছ থেকে 1 টাকা নিয়ে আমাকে প্রোডাক্ট দেয়, মানে করতে হয় নাই, 0 টাকা। মানে ওনারা চায় যে ওনাদের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি, অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন ওই 0 পয়সা থেকে তো এখন হিরো হয়ে গেছেন। না ওরকমটা না, কাজ করছি আসলে, ভালো কাজ করছি, ভালো লাগছে। ব্র্যান্ড প্রমোশনের জায়গাটা দেখলে এখন একটু দূর থেকে, এখনো করছেন, তারপরেও কিছুটা হলেও দূরে ব্যবসার সময় দেওয়ার জন্য, দূর থেকে কেমন লাগে আসলে এই সময় প্রমোশনের জায়গা? এখন তো অনেক ছেলেমেয়েরা এখন ব্র্যান্ড প্রমোশন করছে, ছেলেরাও করছে প্রচুর। সো দূর থেকে দেখলে ভালো লাগে, নিউ কামাররা আসতেছে। ভাইয়া এখানে না টাকা আর্ন করাটা না খুব ইজি আমার কাছে মনে হয়, কষ্ট অনেক বেশি কিন্তু খুব ইজিলি মানে ইনকামটা করা যায়। বাট আমার কাছে মনে হয় যে যারাই আছেন, জুনিয়র যারা আছেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদি আপনারা কাজ করেন, আমার কাছে মনে হয় যে আমরা যে জিনিসটাকে এত সুন্দর করে রেখে আসছি, ওটাকে একটু সুন্দর করে কাজ করাটা আমার কাছে মনে হয় যে একটু বেটার। লাইক এটা যদি বলি যে এটা কোনো ওটিটি প্ল্যাটফর্ম আমরা না করি, এটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে যদি আমি সিনেমায় নিয়ে যাই, বা আমাদের তো নাটক একটা জায়গা আছে, সিনেমা একটা আছে, ওটিটি প্ল্যাটফর্ম একটা আছে, সো আমি কেন আমার ফেসবুক প্ল্যাটফর্মটাকে একটা ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে যাব? কারণ ফেসবুক ভাই আপনার বাচ্চার হাতেও আছে, আমার বাচ্চার হাতেও তো আছে, তাই না? স্ক্রলিং করতে গিয়ে যদি আমি ওই ওটিটির ওই জিনিসগুলো যদি আমি আমার ফেসবুকে দেখি, সেক্ষেত্রে ইম্প্যাক্ট কীরকম পড়তে পারে? এটা তো এটা একটু ব্যাখ্যা করবেন আসলে, ওটিটি বা করতে কি বুঝিয়েছেন? দেখেন, ওটিটি প্ল্যাটফর্মে যে একটু কি বলে এটাকে, অ্যাডাল্ট কন্টেন্ট একটু বেশি হয় না? আমাদের এখানে এখন হচ্ছে কি, দেখেন আমরা তখন কাজ করছি, আমরা এখনও কিন্তু ব্র্যান্ড প্রমোশনে কাজ করতেছি। তা আমরা যে শালীনতা নিয়ে কাজ করেছি, এখন না মনে হয় যে মানে কাপড় খোলার একটা কম্পিটিশন অনেক বেশি, ভালগার হওয়ার কম্পিটিশনটা অনেক বেশি। সবাই না, কম্পিটিশনে কিছু আছে। এবং এর সাথে আমি আরও একটি বিষয় যোগ করতে চাই, হিংসাটাও কি একটু বেশি বেড়েছে কি? ভাইয়া আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্ল্যাটফর্মে আছে এটা ধরেন আপনি একটা কর্পোরেট যাবেন, ওখানেও আছে, আমাদের এখানেও আছে যে হিংসা প্রচুর আছে।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফারিয়াস মিরর হঠাৎ করে এসে আবার শাইন করে নিবে? নো, আছে, এটা আছে। সেক্ষেত্রে আপনার ব্লাউজ নিয়েও তো অনেকে হিংসা করে, অনেক দামি ব্লাউজ পরেন নাকি আপনি, অনেক পুরনো ইস্যু, তারপরও একটু টেনে আনলাম। যখন ব্লাউজ নিয়ে খুব আলোচনা হয়, অনেক কাজের আলোচনার ভিড়েও বা প্রফেশনের বাইরে গিয়েও, তখন এটা কেমন লাগে বা কেমন লেগেছে ফারিয়ার কাছে? এখন আমার কাছে খুব হাসি আসে। হ্যাঁ, ব্লাউজ রিলেটেড যে একটা ফানি একটা আমার বন্দিরই ছিল এবং ব্লাউজগুলো অনেক সুন্দর। ওই ব্লাউজের দাম কিন্তু এখন অনেক বেশি, 10,000 টাকা হয়ে গেছে। তা আমি তখন 5,000 টাকা আসলে কম বলে ফেলছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, একটা ব্লাউজ আমার কেনা হয়নি, আমি কিনেই নিতাম, টাকার জন্যই মেবি আমি কিনিনি। এটাই ব্লাউজ নিয়ে যেটা ভাইরালের কথা বলছেন, আমার খুব হাসি আসে এখন। অনেকে হচ্ছে ব্র্যান্ড প্রমোশন করতে গিয়ে বা কথা বলতে গিয়ে খুব উল্টাপাল্টা করে ফেলে কিনা এই সময়ে। আমি কিন্তু ও ধরনের কিছু ব্যাপারও আমাদের চোখের সামনে আসে আসলে, বা যাতা করে ফেলে কিনা আমার খুব। আচ্ছা, উল্টাপাল্টা কথা যদি আপনি বলেন ভাইয়া, ওইটার ব্যাপারটা আমি একটু বলি। আমি আমার জায়গা থেকে একটু ক্লিয়ার করব। যখন আমরা হয় কি কথা বলতে থাকি, এটা মাঝে মধ্যে হয়, ধরেন যে স্পেসিফিকলি লাগাই দিবে পিছনে, পোক করতে 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 তখন স্লিপ অফ টাং দুই একটা কথা বের হয়ে যায়, ওটা ডিফারেন্ট। কথিত প্রশ্ন আমরা যে শুনি, এই একটা উল্টাপাল্টা ক্যাপশন দাও, অনেক ভিউ পাবা। তার মানে তার স্ট্যান্ডার্ডকে আমি যেভাবে বিলং করি, সে একটা উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে ফেলে ভিউর আশায়। এইটাকে এটা হয়েছে কি, এক একটা মানুষের একটা টেকনিক। যেমন আমি কখনো চাইবো না একটা উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে, আমি জানি একটা উল্টাপাল্টা ক্যাপশন যদি আমি আজকে রাতে লাইভে দিই, আমার ভিউ অনেক বেড়ে যাবে। কারণ কি, আমাদের না অনেক কিউরিয়াসিটি যে আল্লাহ এটা কী হয়েছে দেখি তো, কিন্তু ভিতরে কিছুই নেই। তো তথাকথিত দুই একজন আছে যারা এই কাজটা করে, মানে ক্যাপশনটা এমনভাবে দিবে এবং প্রথম 1 মিনিট পরে এটা মানে কিছুই না ভিতরে, জাস্ট ব্র্যান্ডটা কী করলো, এতে করে তো সেল হচ্ছে না। আপনি যদি দেখেন, আপনি আমাদেরটাও সার্ভে করে দেখবেন এবং যারা এই কাজগুলো করতেছে ওদেরটাও সার্ভে করে দেখবেন। কিন্তু অনেকেই তো বলছে যে প্রচুর সেল। না, আপনি জানেন উদ্যোক্তারা বলেছে যে হ্যাঁ তাদেরকে দিয়ে অনেক অনেক সেল। যদি আপনি এটা বলেন তাহলে হয়তো সেল। না, আমি তো আসলে কিছুই না, আমি তারও, আপনারও, আর উদ্যোক্তারও, আমি সবার। এখন আপনি আমাকে বলেন, এখন আমি যদি বলি যে আমি যাদের সাথে কাজ করছি সবার অনেক সেল, এখন আপনি এটা বিশ্বাস করতে রাজি হবেন, তাই না? সো আমি যেটা বলবো সেটাই তো বড় কথা। এখন আমি যদি বলি যে এই শাড়িটার দাম অনেক টাকা, আমি যদি বলি না এই শাড়িটার দাম মাত্র 1,000 টাকা, তো এটাই তো আমার ভিউয়ার্সরা বিশ্বাস করবে। বাট যারা এই শাড়িটা পরে, দেন নো লাইক এই শাড়িটার দাম কত, এটা কোন লাইক মেটেরিয়ালটা কী, দেখলেই তো বোঝা যাচ্ছে। সো ডিপেন্ড করবে যে আমি বলতেছি আমার সামনের পার্সেন্ট এটাকে কীভাবে নিচ্ছে এবং আমার ফ্যান ফলোয়াররা আসলে কোন স্ট্যান্ডার্ড থেকে বিলং করে, এটা অনেক ইম্পর্টেন্ট। এসি দিব নাকি একটু? না, আপনার কাছে মনে হচ্ছে আমার গরম লাগছে? না, আমার একদমই গরম লাগছে না, আমার শান্তি লাগছে। এটা নিয়েও মানুষ আপনাকে পোক করে, এসি নিয়ে অনেক সময়। ওই ব্যাপারটা যে এসির একটা ব্যাপার ছিল ভাইয়া, ওই যে আমি বললাম কিন্তু আপনাকে যে একটা সালুনে, হ্যাঁ আপনি যদি এখানে আমাকে এসির কথা বলেন আমার হয়তো আমি বলতাম, কিন্তু একটা সালুনে যখন আমার হেয়ারটা হচ্ছে কি প্রচণ্ড রকমের কালো, হ্যাঁ, সো আমার এই হেয়ারে আপনার হচ্ছে যে কালার বসতে অনেক সময় লাগে, 8 ঘন্টা। তো একটা সালুন যেখানে হচ্ছে ওপেন এরকম চলে, এসি চলে, তা আমি তখন সোয়েট শার্ট পরে গেছি, কারণ আমি জানি 8টা ঘন্টা আমাকে কীভাবে বসে থাকতে হবে ঠান্ডা। এখন আমি কি মানে ওকে বলবো যে প্লিজ এসি বন্ধ করো? আরও তো 10 জন টাকা দিয়ে গেছে, তাই না? আমি না হয় উইদাউট মানিতে গেছি, আমার না হয় আমার ফেস ভ্যালুর জন্য আমাকে সব কিছু ফ্রি অফ কস্ট ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছি, তো যার জন্য হয় কি আমরা বুঝে শুনেই যাই। তো ওই সময়টাতে বারবার করে পোক করতেছিল, বারবার। তো ওই সময়টাতে বলে একটা জাস্ট ফান করে একটা কথা বলছিলাম, এই ফানটাকে অনেক বড় করে ফেলছে। আমরা আসলে প্রত্যেকটা বিষয় কিন্তু খুব লজিক্যাল। আপনাদের যে লাইফস্টাইল বা যেরকম চলাফেরা বা যেই জায়গা থেকে কিন্তু একটা দামি ঘড়ি, একটা দামি ব্যাগ, একটা দামি ব্লাউজ, একটা দামি শাড়ি, এটা খুব স্বাভাবিক, এটা নর্মাল। কিন্তু অথবা লাইফস্টাইলের সাথে একটা এসি, এটা কেনা মানে খুব মোটামুটি সবার ঘরে, সবার একটা মিডল ক্লাস ফ্যামিলিও যারা বিলং করে তারাও ঘরে এসি। কিন্তু আমরা আসলে ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে পোক করতে পছন্দ করি বা হচ্ছে একটু হাসাহাসি করি ওরকমই, যেটা আসলে খুবই কষ্ট। আমি ওই সময়টাতে আসলে অনেক বেশি কষ্ট পাইছিলাম, কারণ আমি না কখনো ভাইরাল হতে চাইনি। কিন্তু আমি জানি না, ওই যে থাকে না অপোজিট, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে আপনার পেছনে লোকজন আছে, সো ওই পোক করতে 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 স্লিপ অফ টাং তখন আমি কথাটা বলে ফেলি। আপনি খুব সফট মাইন্ডের একজন মানুষ, আমি যতটুকু আপনাকে চিনি জানি। লাস্ট কেঁদেছেন কবে, কোন বিষয়ে কেঁদেছেন? ধরেন আমি একটা প্রোগ্রামে গিয়েছি, ওই প্রোগ্রামটাতে আমি তার সিনিয়র এবং আমার রেমুনারেশন তার চেয়ে বেশি, কারণ
আমরা প্রত্যেকের রেমুনারেশন কিন্তু জানি কম বেশি ইন্ডাস্ট্রিতে। সো ওই প্রোগ্রামটাতে ভাইয়া আমরা যখন লাইভ করতেছিলাম, ইনস্ট্যান্ট লাইভে আমি জাস্ট হচ্ছে যে আমাদের চেয়ার টেবিল থাকে না ওই রকম, তো চেয়ারে লাইভ করতে গিয়ে চেয়ারে গিয়ে বসতে গেছে। তখন আমাকে বলে কি, এক্সকিউজ মি আপু, এটা তো আমার টিমের, এটা আমার টিমরা বসবে। মানে হোয়াট ডু মিন টিম? মানে তাহলে আমি কীরকম একটা ব্যাপার। ওই মোমেন্টটাতে যেহেতু আমি লাইভে ছিলাম, আমার খারাপ লাগাটা এত বেশি ছিল যে এখানে কোথাও লেখা নাই তোমার নাম, নাম্বার 1, বাট তুমি লাইভের মধ্যে কেমনে বলতেছো কথাটা, এরকম থাকে না। তা আমি ওই মোমেন্টটাতে জাস্ট দূরে সরে এসে লাইভটা সুন্দর মতো করলাম, যেহেতু আমি টাকা নিচ্ছি, ওটাকে হালাল করে আমাকে খেতে হবে, ওটা আমি টাকাটা নিচে আমি লাইভটা সুন্দর মতো কমপ্লিট করে আমি সুন্দর মতো একটা জায়গায় বসে আমি কিছু খাইও নি ওই দিন। তারপর আমি চলে আসছি এবং আমি পুরোটা সময় আমি আল্লাহর কাছে শুধু একটা কথা বলছি যে আল্লাহ, আজকে আমি যে পরিমাণে আমি কাঁদলাম, ও আমাকে অপমান করলো লাইভের মধ্যেই, সো আপনি এটা দেখে নিন। বিশ্বাস করেন তার ঠিক 15 দিনের মাথায় তার সাথে ঠিক সেম ঘটনা ঘটছে, এবং ওই ঘটনায় আমি ছিলাম এবং আমার একজন ছিল, ফ্রেন্ড ছিল, যেও হচ্ছে খুবই নামকরা ফেমাস আমাদের ইন্ডাস্ট্রির। তো আমাদের জন্য হচ্ছে একটা ভিআইপি রুম করা হয়েছে একটা রেস্টুরেন্টের। তো উনি এসে বলতেছে যে এক্সকিউজ মি, এখানে আমি বসবো উইথ মাই টিম। তো আমার যিনি ফ্রেন্ড ছিল ও বলতেছে যদি তোমার একার বসা হয় বসতে পারো, নাহলে বাইরে গিয়ে বসো তোমার টিম নিয়ে, কারণ এখানে ছেলে টিমদের কোনো জায়গা নেই। আর এখানে কোথাও টিম দেখতেছো? মানে আলহামদুলিল্লাহ, মানে শি ইজ মাই অ্যাকচুয়ালি জেনুইন ফ্রেন্ড, এবং সে আমার কষ্টটা বুঝতে পারছে। কারণ যেখানে ধরেন আপনি আমরা বসে আছি, মেয়েরা বসে আছে, স্পেশালি আমরা মেয়েরা বসে আছি, সেখানে কেন আমার ওই টিম মেম্বার ছেলেদেরকে নিয়ে বসতে হবে? ছেলেদের তো জায়গা আছে আলাদা। হ্যাঁ, সবসময় কেন, মানে সব কিছুর জন্য ছেলে কেন? আমি হাঁটতেছি, আমার কাপড় ধরে রাখবে একটা ছেলে, আমার আঁচল কেউ ধরছে? আমি কি ধরার জন্য একজনকে হায়ার করতে পারি না? এটা কি মনে হয় আপনার কাছে? অফকোর্স পারি। তো এই জিনিসগুলো না খুব উইয়ার্ড আসলে। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে পরিবার। আপনার মেয়ে দেশের বাইরে পড়াশোনা করে, কোন দেশে পড়ছে, কি পড়ছে? কানাডাতে আছে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, অ্যান্ড এই তো আলহামদুলিল্লাহ ওখানে আছেও। আপনাকেই তো দেখতে মনে হচ্ছে মেয়ে, আবার আপনার মেয়ে বাইরে পড়ছে, আসলে আপনাকে দেখে অনেকে কনফিউজড হয় নাকি বয়স নিয়ে? হ্যাঁ, অনেক কনফিউজড হয়। আমার বয়স যখন হচ্ছে 15, তখন আমার বিয়ে হয়। 16তে আমি প্রথম বেবি মা হই, যেটা আমার বাচ্চা। তো মজার ব্যাপার হচ্ছে এমনও আছে যে আমি অনেক শুনছি যে আরে এ তো ওনার মেয়েই না। এটা নিয়ে তো প্রচুর ট্রল হয়েছে, এবং একদিন আমার মেয়ে তো খুব কষ্ট পাইছে। ও ফর দ্য ফার্স্ট টাইম ওই দিন কষ্ট পাইছিল, এবং ও ওই দিন লাইভে এসে মানে ও ওপেন লাইভ করেছিল, এবং ওই দিন ওর ইনস্ট্যান্ট ভিউ ছিল 19,000। ইনস্ট্যান্ট, মানে একটা স্টেডিয়ামে কত হাজার লোক বসতে পারে, ইনস্ট্যান্ট ভিউ ছিল। দেখতেছিল যে আমার মেয়ে যখন বলতেছিল যে হয়তো আমি আমার মায়ের মতো স্লিম না, হয়তো আমার মায়ের মতো আমি গায়ের রং পাইনি, হয়তো আমার মায়ের মতো ফেস কাটিং পাইনি, দ্যাট ডাজন্ট মিন যে আমার মা না। আপনারা যে কথাগুলো বলেন আমাকে কষ্ট দেয়, আমি তো মানুষ। ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম ও আমার সঙ্গে আমার পারমিশন নিয়ে লাইভে আসছিল। ও লাইভ ফ্রিক মেয়ে না, বাট এসছিল। এই যে বর্ণবৈষম্য কিংবা এই যে অ্যাটাকগুলো আমাদের সোসাইটিতে কতটা বেশি প্রভাব পড়ে সেটা কিন্তু আমরা দেখি, পরিবার, সমাজ সব কিছু মিলে। আপনারা কিভাবে দেখেন? আপনারা যারা রূপচর্চাকে গুরুত্ব দেন, অনেক সময় করেন এবং মানুষকে উৎসাহিত করেন, আসলে রূপচর্চা এবং ব্যক্তি জীবনের চর্চা সেটা আসলে কেমন হওয়া উচিত? প্রথমত আমি বলবো ব্যক্তি জীবনের চর্চা অনেক বেশি ইম্পর্টেন্ট রূপচর্চার চাইতে। আপনার ভেতরটা যদি ফর্সা হয়, সুন্দর হয়, তাহলে আপনার বাইরেরটা ফর্সা, বাইরেরটা সুন্দর। বাইরের কালোটা কিন্তু ইম্পর্টেন্ট না। সো ডেফিনেটলি আমি বলবো ভেতরেরটা আগে পরিষ্কার করতে হবে, তারপর বাইরে আপনি স্কিন কেয়ার করেন। আপনি বাইরে অনেক সুন্দর, বাট ভেতরটা কালো, সেটা দিয়ে তো কোনো লাভ নেই আসলে। দর্শক, আমাদের সাথে এতক্ষণ আলোচনায় ছিলেন ফারিয়া মিররের ফারিয়া। আমরা তার কথা শুনলাম, অনেক খারাপ লাগা, ভালো লাগা, অনেক সম্ভাবনার কথা তিনি বলেছেন। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্পে। আমাদের সাথেই থাকবেন।